ওকে, ঠিক আছে, আমরা স্টার্ট করছি তাহলে। তো আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার পড়বো, কম্পিউটার ইভ্যালুয়েশন এবং পারফরমেন্স। তো যেটা আমি তোমাদেরকে বলবো যে এই চ্যাপ্টার শুরু করার আগে আমরা যে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমাদের এই কম্পিউটারের বিবর্তনটা, বর্তমানে আমরা যে যুগে দাঁড়িয়ে আছি, যে কম্পিউটারকে ব্যবহার করছি বা যে প্রসেসিং ডিভাইসগুলি আমাদের হাতে রয়েছে, সেটা মোবাইল বলো, কম্পিউটার বলো, অন্যান্য যাই বলো না কেন, তো এগুলির বিবর্তনের ইতিহাসটা আমাদের সবাইকে জানতে হবে। এরকম কি কোনো তোমাদের ফান্ডামেন্টাল তো কোর্স ছিল না? তো আজকে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিব আমি, অলমোস্ট সবাইকে এটা ইন্ডিভিজুয়ালি সাবমিট করতে হবে। আর তোমাদেরকে আর নেক্সট ক্লাস মানে আমরা পরবর্তী দুইটা ক্লাসের পরবর্তী থার্ড ক্লাসে আমরা এই অ্যাসাইনমেন্টের ব্যাপারে কাউকে প্রেজেন্টেশন দিতে বলবো। অ্যাসাইনমেন্টটা খুবই নরমাল, যে কম্পিউটারের বিবর্তনের ইতিহাস। এটা শুধুমাত্র অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্যই না, এটা নিজের জানার জন্য, যে আমরা বর্তমানে যে কম্পিউটারটা পাচ্ছি সেটা একদিনের ফসল নয়। এটা মূলত সেটা অনেক আগের থেকেই, খ্রিস্টপূর্বাব্দ থেকেই মানুষ চেষ্টা করছিল কম্পিউটারকে এভাবে না হলেও হিসেব নিকেশের সুবিধার জন্য তারা চেষ্টা করছিল বিভিন্ন ধরনের প্রযুক্তির সাহায্য নিতে। আচ্ছা, আমার কাছে একটা কোশ্চেন, টেকনোলজি কেন এসছে? টেকনোলজির প্রয়োজনীয়তাটা কেন আমাদের হিউম্যান বিং এর জন্য? আমরা যারা মানুষ রয়েছি, সৃষ্টির অন্যান্য সব মানে জীবিত যারা রয়েছে সৃষ্টির মধ্যে, তাদের মধ্যে মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে বলা হয়। বুঝলাম, ঠিক আছে, সৃষ্টির সেরা জীব হিসেবে বলা হয় কারণ মানুষের মেধা, মনন, বিবেক, বুদ্ধি, তারপরে আরো কিছু আধ্যাত্মিক বিষয় টিষয় আছে, এগুলির মধ্যে আমরা না যাই। তো মানুষ সর্বদা চেষ্টা করে যে তাকে কিভাবে আরামে রাখতে পারে, তাকে বলতে নিজেকে। মানুষ কিন্তু সর্বদা চেষ্টা করছে তার নিজস্ব আরাম আয়েশ সুবিধার জন্য, এবং প্রযুক্তি কিন্তু তোমাকে এই কাজটা করে দেওয়ার জন্যই সর্বদা চেষ্টা করে, এবং প্রযুক্তির বিবর্তনটা কিন্তু এই জন্য হয়। আজকে আমরা জুমে ক্লাস নিচ্ছি, আজ থেকে 2 বছর বা 3 বছর আগে কিন্তু এই ধরনের ক্লাসের কনসেপ্টটা আমাদের কাছে ওরকম ছিল না। ছিল কি? ছিল না। এর থেকে আরো যদি তুমি 15 বছর বা 20 বছর আগের কথা চিন্তা করো, তখন আমরা এই মোবাইল ফোন বা এই ধরনের বিষয়গুলি আমাদের কাছে আসে। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। আসলে সরি, আমাদের বিদ্যুৎ চলে গেছে এখানে, আমি যেখানটায় থাকি এখানটার বিদ্যুৎটা চলে গেছে, এজন্য ডিসকানেক্ট হয়ে গেছি। তাই নিয়ে আমরা শুরু করছি যেটা বলছিলাম। আবার তো রেকর্ডিংও তাহলে অফ হয়ে গেছে, তাই না? না স্যার, রেকর্ডিং চলতেছে। তো এখন যেটা আমি বলছিলাম, তো সেই খ্রিস্টপূর্বাব্দ থেকেই আমাদের এই হিসেব নিকেশের সুবিধার জন্য প্রযুক্তির সাহায্যের চেষ্টা চলছে। প্রথম দিকে মেকানিক্যাল ছিল, যেখানে মানে বিভিন্ন ধরনের মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে ক্যালকুলেশন করার চেষ্টা করা হতো। পরবর্তীতে মানে এই বিবর্তনের ধারাবাহিকতাটা মেনটেন করতে গিয়ে বিদ্যুৎ ব্যবহার করা শুরু করলো। আমরা ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করব। এরপরে আস্তে আস্তে ট্রানজিস্টর আসলো, ট্রানজিস্টর আসার পর এরপরে বিভিন্ন ধরনের স্কেল ইন্টিগ্রেশন আসলো। এখন আমরা দেখছি হাতের মুঠোয় অথবা একটা ফিঙ্গারের টিপসে মিলিয়নস অফ কম্পিউটেশন বা মেমোরি এগুলি পাওয়া যায় বা আছে। তো আমি তোমাদেরকে যেটা বলছি, তোমরা সবাই এটা ইন্ডিভিজুয়ালি, কারোরটা কেউ কপি নয়, এটা আমরা আমাদের নিজেদের জানার জন্যই এটা করা উচিত। ঠিক আছে? এটা তোমরা আমাকে জাস্ট প্রিপেয়ার ইয়োরসেলফ টু ডেলিভার ইয়োর নলেজ আফটার 2 ক্লাস। ঠিক আছে? তো এখন দেখো,
প্রথম দিকে আমরা এটা জাস্ট এই লেকচারটা তোমাদের অ্যাসাইনমেন্ট টাইপে, কিন্তু আমি কিছুটা আলোচনা করব। একটা টপিক খুব গুরুত্বপূর্ণ, কারণ নেক্সট ক্লাসটা এই টপিকের উপর ভিত্তি করেই কিছু আপডেট রয়েছে। তো প্রথম দিকের কম্পিউটার যারা বিদ্যুৎ ব্যবহার করে চলতো সেটা এনিয়াক। ঠিক আছে, এনিয়াক আমার স্ক্রিন দেখা যায়? দেখা যায়। ওকে, তো প্রথম দিকে বিদ্যুৎ ব্যবহার করে যে কম্পিউটারটা ছিল সেটা হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার, এনিয়াকের অ্যাব্রিভিয়েটেড ফর্ম। এইটা তৈরি করতে গিয়ে এখানে দুইজন ভদ্রলোকের নাম রয়েছে, যে ভদ্রলোক দুইজনের নাম হচ্ছে একার্ট অ্যান্ড মার্সলি। তো এটার উচ্চারণ তুমি তোমাদের মতো করে নিতে পারো, সেটা সমস্যা নয়। তো এটা আসলে একটা প্রজেক্ট ছিল যেটা ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া। বেসিক্যালি এইটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় একটা মানে আমেরিকান গভর্নমেন্ট এটা একটা মানে প্রজেক্ট দিয়েছিল, যে তখন যুদ্ধক্ষেত্রে অস্ত্র ব্যবহার করার জন্য, বিশেষ করে অস্ত্রের গতিপথ, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা টাইপের যে ধরনের জিনিসপত্র ছিল তৎকালীন সময়, এখন তো অনেক আধুনিক প্রযুক্তি চলে এসেছে, তখন এইটা সূক্ষ্মভাবে কোনো একটা স্থাপনাকে আঘাত করার জন্য ক্যালকুলেশনটা করতে গিয়ে যারা ওখানে নিয়োজিত ছিল তাদের অনেক সময় লেগে যেত। তো বিষয়টা হচ্ছে যুদ্ধক্ষেত্রে তো মুহূর্তের মধ্যে অনেক সিদ্ধান্ত নিতে হয়। তো সেক্ষেত্রে তোমার যদি একটা ক্যালকুলেশন করে একটা স্থাপনাকে টার্গেট করে হিট করার জন্য তোমার একদিন লেগে যায়, তাহলে বিষয়টা দাঁড়াবে এরকম, অস্ত্র রেডি করতে করতে যুদ্ধটা শেষ হয়ে যাওয়ার মতো। তো তখন তারা একটা চিন্তা করলো যে এরকম যদি কোনো কম্পিটিশন করা যায়, তখন টার্গেটই ছিল যে ট্রাজেক্টরি টেবিলস তৈরি করা। জাস্ট আমরা যুদ্ধের ক্ষেত্রে যে ওয়েপন্স গুলি ব্যবহার করব তার বিচরণ পথটা কেমন হবে এইটা নির্ধারণ করার জন্য এই প্রজেক্টটা তারা দিয়েছিল। আচ্ছা, এইখানে যে একার্টের নাম এবং ম্যাসলির নাম, এটা মূলত ফুল নেম হচ্ছে জন ম্যালচেলি, এবং আর একার্টের নাম হচ্ছে প্রেসপার। ঠিক আছে, প্রেসপার ম্যালচেলি। এনিওয়ে, এই প্রজেক্টটা স্টার্ট হয়েছিল 1943 তে এবং শেষ হয়েছিল 1946 এ, যখন আসলে যুদ্ধটা শেষ পর্যায়ে। তো এখন যেটা হচ্ছে, তার মানে এই প্রজেক্টটা আসলে যুদ্ধের ক্ষেত্রে আমেরিকা অত ভালোভাবে ব্যবহার করতে পারেনি। তো এই প্রজেক্ট চলছিল, বা এইটার এই যে এনিয়াক কম্পিউটারের প্রচলন ছিল 1955। যাই হোক, এটা যদিও বর্তমান কম্পিউটারের সাথে তুলনাযোগ্য ওরকম ভাবে আমরা করতে পারছি না বা করা যাবে না। বর্তমান কম্পিউটারগুলিতে ট্রানজিস্টর বেস সবকিছুই, বা স্কেল ইন্টিগ্রেশন বেস সবকিছুই। তো এনিয়াক ছিল ভাকুয়াম টিউব বেস, আমরা দেখব। তো এনিয়াকের টেস্ট এখানে দেওয়া আছে। বর্তমানের কম্পিউটারগুলি রয়েছে বাইনারি। গতকালকে আমি বলেছিলাম যে বাইনারি সম্পর্কে আমরা একটা ব্যাখ্যা নেয়ার চেষ্টা করব। তো বাইনারিটা গতকালকের ক্লাসে কেউ একজন বলছিল যে এখানে পালস ব্যবহার করা। হ্যাঁ, ঠিক বলেছো, হয়তো অনেকে জানো না, আমি আবার একটু ব্যাখ্যা করছি। আমরা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে ইনপুট দিচ্ছি পাওয়ারটা, সেটা এসি হোক ডিসি হোক, যেটাই দেই না কেন, যখন ট্রানজিস্টর বেস কোনো সিস্টেম চলবে সেখানে কনভার্ট হয়ে ডিসি চলবে। এক মিনিট ওয়েট করো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, তো যেটা হলো, আমরা প্রত্যেকটা ডিভাইসে আমরা ফিডিং দিচ্ছি জাস্ট এনার্জি। ইলেকট্রনিক্স ডিভাইসগুলিকে আমরা ইলেকট্রিসিটি প্রোভাইড করছি। আমাদের কাছে ইলেকট্রিসিটি মানে জাস্ট এসি সাপ্লাইটা দিলেও আমরা ট্রানজিস্টর বেস ডিভাইসগুলিতে ফাইনালি চলার জন্য কিন্তু তারা ডিসি তে কনভার্ট করে নেয়। আমরা এখানে এসি সাপ্লাই দিলেও সেখানে অ্যাডাপ্টারটা আছে, সেটাতে কনভার্ট হয়ে একটা কিছু হচ্ছে। এটার বিষয়ে আমি যাচ্ছি না। এখন কোশ্চেনটা হচ্ছে যে এটা যে অরিজিনালি বাইনারি ডিভাইস, সেইটা বোঝার জন্য আমাদের খুব সহজেই, দাঁড়াও আমি তোমাদেরকে
সেটা বোঝার জন্য আমি যদি ধারণাটা এরকম ভাবে নেই যে এখানে একটা এসি সিগন্যাল রয়েছে, দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা অল্টারনেটিং কারেন্ট। এইটা আমি সরাসরি কম্পিউটারকে এই এসি সিগন্যালের সাথে কানেক্ট করলাম। কানেক্ট করার পর আমি আর কিছু জানি না, আমি শুধু এখন কিবোর্ডটা প্রেস করব, আমি লিখতে চাইবো, আমি গান শুনতে চাইবো, অথবা আমি একটা ডিজিটাল ক্যামেরার থেকে ছবি তুলব। আমি যে ছবিটা আমি তুললাম অথবা যে ভয়েসটা আমি তোমার কাছে এখন পাঠাচ্ছি, এই ভয়েসটা কি কম্পিউটার দিয়ে যখন তোমার কাছে পৌঁছাচ্ছে তখন তো আমার ভয়েস আকারে তোমার কাছে যাচ্ছে না, সেটা যে কোনো ভাবে কোনো একটা মিডিয়ামের মধ্য দিয়ে তোমার কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে। এবং তুমি তোমার ডিভাইস থেকে যখন আমার ভয়েসটা শুনছো, অ্যাজ লাইক আমি যেভাবে বলছি সেভাবেই শুনছো। যার মানে দুইটা পরিবর্তন এখানে হচ্ছে। আমি যখন আমার কম্পিউটারের সামনে তোমার সাথে কথা বলার চেষ্টা করছি, তখন আমার এই মানে সাউন্ড সিগন্যালটা কম্পিউটারের মাইক্রোফোন কনভার্ট করে এরকম একটা অ্যানালগ সিগন্যালে কনভার্ট করছে। এটা কিন্তু একটা অ্যানালগ সিগন্যাল। কি ব্যাপার, ঘটনা কি? এটা একটা অ্যানালগ সিগন্যাল, সরি, এটা একটা অ্যানালগ সিগন্যাল। এটাকে অ্যানালগ কেন বলছি আর ডিজিটাল ওটাকে কেন বলবো সেটা আমি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। তো এখন আমার ভয়েসটা কম্পিউটারের মাইক্রোফোন রিসিভ করে অ্যানালগ সিগন্যালে পরিবর্তন করলো। অ্যানালগ সিগন্যাল মানে সে একটা ইলেকট্রিক্যাল পালস তৈরি করলো, বৈদ্যুতিক সিগন্যাল তৈরি করলো। সেটার চেহারা এরকমই হতে পারে। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করুন। তো এরপরে যখন সেই কম্পিউটারের মাইক্রোফোন থেকে যে সেটা যেখানে অ্যাটাচ করা আছে, সেই অ্যাটাচড অবস্থায় সেখানে একটা কনভার্টার থাকবে, এসি টু ডিসি, মানে সরি অ্যানালগ, মানে ওটা কি বলে, অ্যানালগ সিগন্যাল টু ডিজিটাল যেটা আছে কনভার্টার। সেই কনভার্টার কি করবে, এইটাকে কম্পিউটারের উপযোগী করে, এটা তো হচ্ছে এসি সিগন্যাল, অল্টারনেটিং কারেন্ট অথবা অ্যানালগ সিগন্যাল যেটাই বলো না কেন, মাইক্রোফোনের ক্ষেত্রে বিবেচনা করলে এটা একটা অ্যানালগ সিগন্যাল। এখন এইটাকে সেই কম্পিউটারের সাথে অ্যাটাচড যে কনভার্টারটা রয়েছে, সেই কনভার্টারটা কি করবে, এইটার রেসপেক্টিভ একটা ডিজিটাল সিগন্যাল তৈরি করবে। এখন একটা ডিজিটাল সিগন্যাল তৈরি করবে। ধরো আমি তো এখানে হচ্ছে না, তো আমি পারছি না, তো আঁকাবাঁকা হয়ে যাচ্ছে। তোমরা বোঝার চেষ্টা করো, এটা হোয়াইট বোর্ড হলে ভালো হতো। তো এখন এখানে এই যে পরিবর্তনটা আসলো, এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল আর এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। তোমরা এই দুইটা সিগন্যাল সম্পর্কে আগেও হয়তো জেনেছো, আমি একটু ব্যাখ্যা দিচ্ছি আবারও। তো এটাকে অ্যানালগ কেন বলা হবে, এটা হচ্ছে টাইম ডোমেন আর এটা হচ্ছে অ্যামপ্লিটিউড ডোমেন। এখানেও এটা টাইম ডোমেন আর এটা অ্যামপ্লিটিউড ডোমেন। তো এখন এখানে দেখো, এই পালসটা যখন এখানে যাচ্ছে তখন এই টাইমের প্রত্যেকটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের সাপেক্ষে কিন্তু এখানে প্রত্যেকটার অ্যামপ্লিটিউড ভ্যারি করছে। এইটা যদি 5 হয় তাহলে এই পর্যায়ে এটা কত হবে, এটা 0.5 অথবা 0.75। আবার এখানে যদি আবার কাটি তাহলে এটা 1 হবে। এখন কোশ্চেন হচ্ছে, আমি এইখানে এই 0 টাইম আর এটা ধরে নাও 1 সেকেন্ড, এখন 0 টু 1 এর মধ্যে এই রেখাটুকুকে আমরা কতটা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করতে পারি। এখানে টাইম ডোমেনকে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করতে চাই, তাহলে এখানে এই ভাগের বিষয়টা হচ্ছে ইনফিনিটি। তুমি এখানে অসংখ্য, মানে এটা মানে ইনফিনিটি সংখ্যক টাইম স্লাইসে আমরা ভাগ করতে পারবো, এবং প্রত্যেকটা টাইম স্লাইস অনুসারে এই অ্যামপ্লিটিউড কিন্তু এক হবে না, প্রত্যেকটার ক্ষেত্রে ভ্যারি করবে। আমি যদি বলি 0.1 সেকেন্ডে অ্যামপ্লিটিউড কত, তুমি যদি বলো 0.01 সেকেন্ডে স্যার অ্যামপ্লিটিউড কি 0.1 সেকেন্ডের সাথে সমান হবে, নিশ্চয়ই না, ভ্যারি করবে। আবার যদি কেউ বলে 0.001 এর সাথে পিছনের 0.01 এর অ্যামপ্লিটিউড কি ভ্যারি করবে, অবশ্যই করবে। কিন্তু আমি যদি এইখান থেকে হিসেব করি যে 0 থেকে 1 এই 1 সেকেন্ডের মধ্যে অ্যামপ্লিটিউড কিন্তু সবার জন্য সমান, দ্যাট মিন্স এটা হচ্ছে 5। হ্যালো,
জি স্যার শুনতে জি পাচ্ছি। স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? যাদের এই কনসেপ্টটা আগে ছিল ওকে, আর যাদের নাই তারা একটু বোঝার চেষ্টা করি, কারণ এই বিষয়টা একটু না বুঝতে পারলে পরবর্তীতে আমাদের এই সিম্বল নিয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে? তো এখন এটা হচ্ছে এইখানে আমরা যদি এই লেভেলগুলি অ্যামপ্লিটিউডের লেভেল হিসেব করতে চাই, তাহলে সেই লেভেলটা কি আমরা কোনো নির্দিষ্ট কাউন্ট করে বলতে পারবো যে এতগুলি লেভেল আছে অ্যামপ্লিটিউডের 0 থেকে 5 এর মধ্যে টাইম ডোমেনের রেসপেক্টে? না স্যার। এটা হবে ইনফিনিটি, কারণ আমি এইমাত্র বললাম 0.1 সেকেন্ডে অ্যামপ্লিটিউড যা 0.01 সেকেন্ডে অ্যামপ্লিটিউড তার থেকে ভিন্ন, 0.001 সেকেন্ডে অ্যামপ্লিটিউড ভিন্ন, 0.0001 সেকেন্ডে অ্যামপ্লিটিউড ভিন্ন। সো প্রত্যেকটা টাইমের রেসপেক্টে আমরা অ্যামপ্লিটিউড ভিন্ন পাচ্ছি। বাট আমি যদি এইখানে এই সিগন্যালটার দিকে চিন্তা করি, সেখানে কিন্তু 0 to 1 এর মধ্যে প্রত্যেকটা মুহূর্তেই আমরা একই রেজাল্ট পাচ্ছি, অ্যামপ্লিটিউড 5। ঠিক একইভাবে 1 to 2 সেকেন্ডে অ্যামপ্লিটিউড পাচ্ছি -5। ঠিক আছে? ক্লিয়ার, বোঝা গেছে? এখানে এই দুইটা সিগন্যালের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই পাশের সিগন্যালটাকে আমি দুইটা লেভেল দিয়ে ডিনোট করতে পারছি, দুইটা লেভেল দিয়ে 1 অর 0। আর এখানে কিন্তু ওরকম কোনো নির্দিষ্ট সংখ্যক কোনো সিম্বল আমাদের হাতে নেই, যেখানে অসংখ্য সিম্বল আছে যা দিয়ে আমরা এই অ্যামপ্লিটিউডটাকে বা এই কার্ভটাকে ডিফাইন করতে পারি। আর এই কার্ভটাকে ডিফাইন করতে হলে আইদার 5 অর -5 অথবা যেটাই তুমি মিন করো না কেন, চার্জের উপস্থিতি অথবা চার্জের অনুপস্থিতি, ইলেকট্রিক পালস লাইট সিগন্যালের উপস্থিতি অথবা অনুপস্থিতি, ম্যাগনেটাইজেশনের প্রেজেন্ট অথবা ডিম্যাগনেটাইজেশনের প্রেজেন্স, এই সমস্ত দুইটা লেভেল যেখানে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো সেটাকেই বলছি আমরা বাইনারি। দুইটা লেভেল এর মাধ্যমে যে সিস্টেমকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো সেটাকেই বলছি আমরা বাইনারি। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। আর এই অ্যানালগের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো নাম্বার অফ লেভেলস নেই, ইনফাইনিট নাম্বার অফ লেভেলস। এই জন্য এই অ্যানালগের ক্ষেত্রে আমাদের কোনো নির্দিষ্ট এনকোডার করাটা ডিফিকাল্ট। তো এই জন্য ডিজিটালের ক্ষেত্রে এনকোড ডিকোড করাটা একটু ইজি। এখানে এনকোড করা, খেয়াল করো, মানে এইটাকে ম্যানিপুলেট করা একটু ডিফিকাল্ট। এখন এইখানে ডিজিটাল বানানোর জন্য এই অ্যামপ্লিটিউডটাকে আমাকে ওই এনকোড করে ডিজিটাল বানাতে হয়। এটা আমরা মানে ডিজিটাল মানে ওটা কি বলে ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে এটা পড়ার কথা। তোমাদের কি ডাটা কমিউনিকেশন হয়ে গেছে? জি স্যার। তাহলে ডাটা কমিউনিকেশন হয়ে গেলে তো তোমরা বলতে পারতে এটা হয়ে গেছে। এটা তো তোমাদের ডাটা কমিউনিকেশনের মধ্যে ছাড় পড়িয়েছে নিশ্চয়ই। জি স্যার। এটা কি কভার হয়েছে? জি স্যার কভার হয়েছে। জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এটা স্কিপ করে যাই, যাদের একটু মানে ল্যাকিংস আছে তাদেরকে আমি বলছি। তো এখানে টু লেভেল অফ পালস, এখানে আরো বেশি এনকোডার, নন রিটার্ন টু জিরো, রিটার্ন টু জিরো, এটসেট্রা এটসেট্রা, আরো ধরনের এনকোডার তোমরা পড়েছো। সো এটার ব্যাপারে আমরা স্কিপ করে যাই। তো এখানে একটা ছিল ডেসিমাল কম্পিউটার, যেখানে যার ভিতরের কনফিগারেশন যদি দেখি তাহলে 20 অ্যাকুমুলেটর ছিল এবং 20 অ্যাকুমুলেটর ছিল, সেখানে 10টা ডিজিট থাকবে এবং ম্যানুয়ালি প্রোগ্রাম করা হতো, যেগুলি আসলে নরমাল হার্ডওয়্যার সার্কিটারি সুইচিং এর মতোই কাজ করবে। এখানে 18,000 ভ্যাকুয়াম দিয়ে ENIAC কম্পিউটারটা, ভ্যাকুয়াম টিপস দিয়ে ENIAC কম্পিউটারটা তৈরি করা ছিল। এটা তোমরা হিস্ট্রি পড়তে গেলেই আরো ডিটেইলস পড়বে। এরপরে এটা মানে 30 টন ওজন বিশিষ্ট একটা কম্পিউটার ছিল, যেখানে অ্যাকচুয়ালি 15,000 স্কয়ার ফিট নিয়ে এই কম্পিউটারটার অবস্থান ছিল এবং পাওয়ার কনজাম্পশন ছিল 140 কিলোওয়াট। এর স্পিড ছিল 5000 এডিশন পার সেকেন্ড। বেসিক্যালি এটা ইনিশিয়াল কম্পিউটার। সো ইনিশিয়াল কম্পিউটারের স্ট্রাকচারটা আমরা জানলাম, যেটা আসলে বাইনারি ছিল না, যেটা ডেসিমাল ছিল। এখানে ক্যাপাসিটি ছিল 5000 এডিশন এটসেট্রা, এগুলি তোমরা দেখে নিও। এখন হ্যালো স্যার। হ্যাঁ, স্যার আনুমানিক সেই সময় এরকম কম্পিউটার মোটামুটি কতগুলো ছিল? এইটা তো প্রথমে একটা রিসার্চ প্রোডাক্ট, এটা একটাই ছিল, এটার বাণিজ্যিকীকরণ করা হয়। ও আচ্ছা, ঠিক আছে স্যার। এটা বাণিজ্যিকীকরণ করা হয়নি, এদের
কাজটাই ছিল যে যুদ্ধে ব্যবহার করবে এরকম একটা কিছু ধান্দা ছিল। আচ্ছা তোমাদেরকে একটু গল্প করতে ভালো লাগে, গল্প। পৃথিবীতে যত সৃষ্টি তা কিন্তু অধিকাংশ ধ্বংসের জন্য তৈরি করা হচ্ছে। এই যে কম্পিউটারের ব্যবহারটা আমরা করছি, এটা কিন্তু আমরা হিস্ট্রি যতটা দেখলাম, ইলেকট্রনিক্স মানে বিদ্যুৎ ব্যবহার করে কম্পিউটার তৈরির ক্ষেত্রে প্রথমে আমরা দেখলাম যে যুদ্ধক্ষেত্রে মানে কত সহজে ধ্বংসলীলা চালানো যায় সূক্ষ্মভাবে, তার চেষ্টার জন্য এনিয়াকটা আসছে। ঠিক একইভাবে ইন্টারনেটের যোগাযোগের জন্যই, মানে ইন্টারনেট যেটাকে আমরা বলছি, সেটাও কিন্তু এরকম একটা যুদ্ধক্ষেত্রে মানে ডিফেন্স রিসার্চ প্রজেক্ট হিসেবে এই কমিউনিকেশনটা তৈরি করার চেষ্টা চলছিল। এখন এরপরে আসি এনিয়াক কম্পিউটারের হিস্ট্রি থেকে একটা জিনিস জানলাম, যেহেতু হার্ডওয়্যার সার্কিটারি দিয়ে কাজটা করা হতো সুইচিং করে মানে অন অফ করে, সেখানে কোনো ইনস্ট্রাকশন বলো, কোনো প্রোগ্রাম বলো, কোনো কিছু জমা থাকার সুযোগ ছিল না। একই কাজ রিপিট করে করতে হতো। মনে করো এই মুহূর্তে যে কাজটা করছি, সেই কাজটা যদি কালকের জন্য কালকে আবার ওই একই ধরনের কাজ করতে হতো, তাহলে আবার শুরু থেকে স্টার্ট করতে হতো। এইটার কোনো সেভিংস বা এইটার কোনো মানে প্রোটোটাইপ সেভ করে রাখার সুযোগ ছিল না, যে না গতকালকে যেটা করেছিলাম সেটা আজকে আবার সকালে ওইখান থেকে জমা করে রাখলাম, বের করব, স্টার্ট করব, কাজ চলবে। এটার কোনো সুযোগ ছিল না। তো এরপরে এখান থেকে উত্তরণের জন্য ভন নিউম্যান ইনি এই চিন্তাটা করছেন। ভন নিউম্যান এটা এই স্টুড কম্পিউটারের জনক বলা হয় আর কি। সে এই কনসেপ্টটা দিয়েছে, যেখানে কি করবে যে একটা মেমোরি থাকবে যেখানে প্রোগ্রাম এবং ডাটা জমা রাখা যাবে, প্রয়োজন অনুসারে সেগুলিকে আমরা রিউজ করতে পারবো। আসলে এই ভন নিউম্যানের যে মেশিনটা ছিল, সেই মেশিনটাকে বলা হয় মানে আধুনিক কম্পিউটারের প্রোটোটাইপ। আধুনিক কম্পিউটারের প্রোটোটাইপ মানে আধুনিক কম্পিউটারগুলি যে কনসেপ্ট নিয়ে মানে স্টোরড কম্পিউটার যে কনসেপ্টটা আমাদের কাছে এখন আছে, যে আজকে সেট করে রাখবো, আংশিক করলাম, কালকে আবার সেখান থেকে শুরু করব। শুরুতে কিন্তু এরকম ছিল না, তুমি যা শুরু করছো ওকে লাইভ, তোমাকে সেটুক শেষ করতে হবে। যদি তুমি এটাকে কালকের জন্য রেখে দিতে চাও, তাহলে কালকে আবার শুরু থেকে স্টার্ট করতে হবে, এরকম একটা বিষয়। তো এটা এটা কিন্তু অনেক টিডিয়াস, একই কাজ বারবার একই পথে হাঁটা, এটা আসলে একটু ঝামেলা। তো এই জন্য এই ভন নিউম্যান তিনি স্টোরড কম্পিউটারের কনসেপ্ট দিয়েছেন, এবং সেখানে একটা মেমোরি থাকবে যেখানে প্রোগ্রাম এবং ডাটা জমা থাকবে। এই ভন নিউম্যান মেশিনের মধ্যেই বাইনারির কনসেপ্টটা তিনি ইন্টিগ্রেট করেছেন, যে না ডেসিমাল না, বাইনারিটাই আমাদের জন্য এই কম্পিউটেশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এখানে ভন নিউম্যান মেশিনের একটা কন্ট্রোল ইউনিট থাকবে। কন্ট্রোল ইউনিটটা যে কাজটা করবে, আগের এনিয়াকে ছিল হার্ডওয়্যার সার্কিটারি সুইচিং এর মাধ্যমে ইনস্ট্রাকশন দেওয়া লাগতো, এখানে সেটার প্রয়োজন নেই। এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে জাস্ট একটা কন্ট্রোল ইউনিট থাকবে আর তোমার পিছনের কিছু ইনস্ট্রাকশন থাকবে, যে ইনস্ট্রাকশন আগের থাকতেই মানে ব্যাখ্যা দেয়া থাকবে কম্পিউটারের মধ্যে, যখন যেটা লাগবে সেটাকে তুমি যদি জাস্ট অ্যাক্টিভ করে দাও তখনই সেটা করতে পারবে। আচ্ছা এখানে একটা এক্সাম্পল বলি, এক্সাম্পলটা এরকম দেখানোর চেষ্টা করলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হতে পারে। দেখো, ধরে নাও এই একটা ব্ল্যাক বক্স, এই একটা ব্ল্যাক বক্স, এটা একটা রান্নার চুলা মানে কিচেন। ধরে নাও কিচেনে যদি তুমি খাসির মাংস প্রোভাইড করো, তাহলে এখানে খাসি কষা, মাটন কষা হয়ে যাবে। এই মাটন কষা সবাই মজা লাগে না? আর এখানে যদি চিকেন দাও, তাহলে চিকেন রোস্ট হয়ে যাবে, এটা রোস্ট। এখানে যদি তুমি কালিজিরা চাল আর ঘি এটসেট্রা দাও, তখন এখানে পোলাও হয়ে যাবে। এই মেয়েরা যারা আছো, আমি কি ঠিক বলছি? এগুলি দিয়ে রান্না বান্না করে? জি স্যার। এখন বিষয়টা হচ্ছে, আমার এই ব্ল্যাক বক্স একটা কিচেন, যেখানে বাইরের থেকে খাসির মাংস দেব, মুরগির মাংস দেব, আর পোলাও চাল দেব বা ইনগ্রেডিয়েন্টস দেব। যখন আমি খাসির মাংস দেব, তখন কিন্তু আউটপুটটা আমি খাসু মানে মটন কষাটা নিতে চাই। যখন আমি চিকেন নেব, চিকেন দেব, তখন কিন্তু আমি চিকেন রোস্ট নিতে চাই। যখন আমি পোলাও বা এটসেট্রা এখানে পুট করতে চাই, পুট করব, তখন কিন্তু এখানে পোলাও চাই। যদি এই ব্ল্যাক বক্সটা একবারে ইউজারের কাছে আননোন থাকে, আর এইখানে যদি 3টা লাইন থাকে,
এটা হচ্ছে ইনপুট লাইন, এটা হচ্ছে আউটপুট লাইন। এই ইনপুট লাইনের জন্য এখান থেকে যদি তুমি জাস্ট একটা সুইচ থাকে যে 1 নম্বর ঘরটা, 1 নম্বর লাইনটা এই মুহূর্তে অন করো, তখন এই ব্ল্যাক বক্সের যে জায়গাটুকুর মধ্যে খাসি কষা হবে সেইটা শুধুমাত্র অ্যাক্টিভ হবে। যার মানে ইনপুট রাস্তা সব একই, এই 3টা রাস্তা থেকে যখন খাসি যাবে তুমি নিয়ন্ত্রণ করছো, মানে ইনপুটের জন্য 3টা আলাদা আলাদা রাস্তা, রাস্তা একই। ওই রাস্তা থেকে যখন তুমি খাসি দিলা আর এই কন্ট্রোল সিগন্যাল থেকে এক সিগন্যালটা অ্যাক্টিভেট করে রাখলা, তখন আউটপুট কিন্তু খাসি কষা চলে আসলো। আবার এখানে যখন চিকেন দিলা আর এইখানের যদি এই বক্সটা, এইখানে আছে চিকেন রোস্ট করার বক্স, এখানে যদি 2 অন করে দাও তখন এটা কিন্তু চিকেন রোস্ট হিসেবে বের হয়ে যাবে। আবার এই একই ইনপুট রাস্তা যদি তুমি পোলাও চাল প্লাস আর যা যা লাগবে পোলাও রান্না করার জন্য সেইটা দিলা, তখন এইখানে আরেকটা বক্স আছে যে চিকেন বক্স মানে কিচেন বক্স, মানে এখানে ব্ল্যাক বক্সের মধ্যে আলাদা পোরশন, সেখানে যদি তুমি 3 নম্বর ঘরটাকে অ্যাক্টিভেট করার কোনো সুযোগ থাকে তাহলে এইখানের যে মানে কর্মী সামন্ত যারা আছে তারা অ্যাক্টিভ হয়ে যাবে যে না এখন আমাদের পোলাও রান্না করতে, এইখানে রেডি হয়ে গেল। এখন আমার কোশ্চেন হচ্ছে, এই যে এক্সাম্পলটা আমি দিলাম, খাসির মাংস রান্নার জন্য যে ধরনের প্রসিডিউর দরকার ঠিক একই প্রসিডিউরে কি আমি পোলাও রান্না করতে পারবো? তাহলে কি সেটা পোলাও হবে? নিশ্চয়ই না। ঠিক একইভাবে যদি আমরা চিকেন রোস্ট করতে চাই তাহলে সেখানে তো পোলাও রেসিপি দিলে চিকেন রোস্ট হবে না। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি, এই ব্ল্যাক বক্সের মধ্যে আলাদা আলাদা মডিউল আছে, যে মডিউলের মধ্যে খাসির মাংস কষা বানানোর জন্য সমস্ত ম্যাটেরিয়ালস, সমস্ত কৌশল, সমস্ত প্রযুক্তি সেট করা আছে, এবং সেখানে যারা রান্না করবে এক্সপার্ট শেফ আছে, এক্সপার্ট মশলা আছে, যাতে মশলা মানে মাটন কষাটা ভালো হয়। ঠিক একইভাবে মানে চিকেন যেখানে রোস্ট করব সেখানেও এক্সপার্ট পারসন আছে যারা আসলে চিকেন রোস্ট করতে পারে, এখানে পোলাও যারা করবে সেখানে এক্সপার্ট আছে। তাহলে ইউজারের কাছে যারা ব্যবহার করবে তাদের কাছে কিন্তু ভিতরের এই এক্সপার্টাইজ সম্পর্কে কোনো জানার দরকার নেই, তারা শুধুমাত্র ইনপুট দিবে আর এইখান থেকে কন্ট্রোল সিগন্যাল দিবে, তাহলে আউটপুট পেয়ে যাবে। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে, যদি কেউ এই কন্ট্রোল সিগন্যালে 2 বাটন চেপে খাসির মাংস প্রোভাইড করে তাহলে কি চিকেন রোস্ট পাবে? নিশ্চয়ই না। যার মানে ইনপুটটা ইউজার ঠিক মতো দিতে হবে, কন্ট্রোল সিগন্যালটাও ঠিক মতো দিতে হবে, তাহলেই আমার টার্গেটেড আউটপুট পাবো। আশা করি আমরা এই এক্সাম্পলটা মাথায় রেখে নেক্সট আমরা যে অংশটুকু পড়বো বুঝতে পারবো। ঠিক আছে? হ্যালো, জি স্যার। আমরা কি এক্সাম্পলটা ভালো করে বুঝতে পেরেছি? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। ওকে, এখন আমরা এখানে কোথায় যেন নতুন, এই নতুনটা কোত্থেকে আনে যেন, টেক্সট স্ট্যাম্প নিউ ক্লিয়ার করে দেই, ক্লিয়ার অলরেডি। ও এখানে তো এইটা আছে না, হচ্ছে না তো, আমি পারছি না। এখানে এটা ধরো প্রসেসর, এই প্রসেসরটাকে আমরা বাইরের থেকে একটা ব্ল্যাক বক্স চিন্তা করব। ঠিক আছে, সে বর্তমান মেশিন হোক আর সে পুরাতন মেশিন হোক, সেটা আমাদের ক্ষেত্রে বিবেচনায়। তো যেটা হলো, এই কম্পিউটারের প্রসেসরটা থেকে আমরা ভিডিও দেখি, আমরা যোগ করি, আমরা গান শুনি, আরো অনেক কিছু করি, এবং কম্পিউটার নিজেও নিজের প্রয়োজনে অনেক কিছু ম্যানেজ করে থাকে যা আমাদের কাছে ভিজিবল না। এখন এই ব্ল্যাক বক্সটার মধ্যে আমরা জানি মিলিয়নস অফ ট্রানজিস্টর আছে। এখন মিলিয়নস অফ ট্রানজিস্টর যদি আমি একটা পকেটের মধ্যে নিয়ে ঘুরি তাহলে আমার পকেটটা কি প্রসেসর হয়ে যাবে? পকেটটা থেকে কি আমি গান শুনতে পারবো? যদি আমি ব্যাগের মধ্যে মিলিয়নস অফ ট্রানজিস্টর বস্তা ভরে ভরে নিয়ে পিঠে নিয়ে চলি তাহলে আমার ব্যাগ থেকে কি গান বেরোবে? নিশ্চয়ই না। সেটাকে এমন ভাবে অর্গানাইজ হতে সেট করে রাখতে হবে যাতে করে সে গান বাজাতে পারে, ভিডিও দেখাতে পারে, টেক্সট টাইপ করতে পারে, যোগ বিয়োগ করতে পারে, আর অনেক কিছু করতে পারে। আমি যে প্রসঙ্গে এখন তোমাদের কাছে আসতে চেষ্টা করছি সেটা হলো গিয়ে, এই প্রসেসরের এই ব্ল্যাক বক্সটার মধ্যে বিভিন্ন ধরনের ফাংশনাল ইউনিট থাকবে। ইনফ্যাক্ট
এই প্রসেসরের যোগ্যতাটা কি কি আছে যা প্রসেসর প্রস্তুতকারী কোম্পানি আমাকে বলে দিল যে আপনি এটা দিয়ে এই ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারবেন, সেটা বলে দেওয়ার আগে প্রস্তুতকারী কোম্পানি অবশ্যই তার মধ্যে সেই ধরনের ফাংশনালিটি, এই যে মাটন কষা, চিকেন রোস্ট, পোলাও, এই ধরনের ফাংশনালিটি এর মধ্যে সেট না করে দিলে তো তোমার প্রসেসর, তুমি সেটাকে মানে প্রসেসরটা দিয়ে সেই কাজ করাতে পারবে না। আমি যদি একটা মানে প্রসেসর বানিয়ে অনেক কিছু বললাম যে আমার প্রসেসরটা এখানে তোমার ফিলিংস বুঝতে পারবে, কিন্তু সেই ফিলিংস বোঝার নির্দেশনা যদি তার মধ্যে আমি সেট না করে দেই, তাহলে তোমাকে যে ফিলিংস বোঝাতে পারবে না, নির্দেশনা তো তার মধ্যে দিতে হবে। তো যেটা বলছিলাম, প্রস্তুতকারী কোম্পানি এর মধ্যে ট্রানজিস্টরের অ্যারেঞ্জমেন্ট, তার লজিক্যাল এক্সিকিউশনের স্টাইল, সবকিছু খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে টেস্ট করে তারপরে তোমাকে দিবে। এবং সে এই প্রসেসরটা থেকে যদি 1 মিলিয়ন ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে চাই, 1000 মিলিয়ন 100 মিলিয়ন যদি আমি ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে যাই, তাহলে আমাকে এই ব্ল্যাক বক্সকে ব্যবহার করে 100 মিলিয়ন এক্সিকিউশন করতে চাইলে এর মধ্যে 100 মিলিয়ন ইনস্ট্রাকশন এক্সিকিউশনের ক্যাপাবিলিটি দিতে হবে। এবং সেখানে 100 মিলিয়ন ব্ল্যাক বক্স অ্যাক্টিভেট হওয়ার জন্য 100 মিলিয়ন এই কন্ট্রোল সিগন্যাল, ওই আগের বার যেরকম আমি দেখিয়েছিলাম যে 1 নম্বর অন করলে মাটন কষা বেরোবে, 2 নম্বর অন করলে চিকেন রোস্ট বেরোবে, 3 নম্বর অন করলে পোলাও বের হবে, ঠিক এখানেও এরকম 100 মিলিয়ন কন্ট্রোল লাইন অন করে দিতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, একটা সিঙ্গেল কোর মানে একটা ইন্ডিভিজুয়াল প্রসেসিং এলিমেন্ট কখনোই একসাথে একাধিক ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারে না। এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। যদিও আপাত দৃষ্টিতে আমার কাছে আমার কম্পিউটারটা একসাথে অনেকগুলি কাজ করছে বলে মনে হয়, কিন্তু এই কম্পিউটারের মধ্যে যে এক্সিকিউশন ইউনিটটা রয়েছে সে একসাথে একটা কাজের বেশি করতে পারে না। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? এইটার মেকানিজম আমরা পরে দেখবো যে কিভাবে অপারেটিং সিস্টেম পরস্পরের সাথে যোগ সাজেশ করে। আমার কাছে আপাত দৃষ্টিতে কম্পিউটার অনেক কাজ প্যারালালি করছে, বাট কম্পিউটার সেলফ নিজে সে একটা ইনস্ট্রাকশনের বেশি এক্সিকিউট করতে পারে না। আমরা কি বুঝাতে পেরেছি? এই আলোচনার থেকে আমরা একটু এই জিনিসটুকু শেখার চেষ্টা করছি, সেটা হচ্ছে কম্পিউটারের প্রসেসর একটা ব্ল্যাক বক্স নয়। সেই ব্ল্যাক বক্স আমাদের কাছে মনে হলেও তার ভিতরে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্যই তার ইন্ডিভিজুয়াল অপারেশনাল ইউনিট থাকে, যে অপারেশনাল ইউনিটটা অ্যাক্টিভেট করার জন্য আলাদা আলাদা অ্যাক্টিভেশন লাইন লাগবে, যেটাকে আমরা কন্ট্রোল সিগন্যাল বলছি, সুইচ বলছি, যাই বলি না কেন। যোগ করার জন্য যে ইউনিটটা অ্যাক্টিভেট হবে, নিশ্চয়ই বিয়োগ করার জন্য সেই ইউনিটটা অ্যাক্টিভেট করলে বিয়োগ হবে না, সেটার জন্য অবশ্যই আলাদা ইউনিট রেডি করতে হবে। কারণ যোগের অ্যারেঞ্জমেন্ট, যোগের মানে ট্রানজিস্টর অ্যারেঞ্জমেন্ট বিয়োগের ট্রানজিস্টর অ্যারেঞ্জমেন্টের সাথে সেম না, নিশ্চয়ই সেখানে লজিক সেট করতে হবে। ভাগের ক্ষেত্রেও ঠিক সেরকম, মাল্টিমিডিয়া ইনস্ট্রাকশনের ক্ষেত্রেও ঠিক সেরকম, প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকবে। যদি সেটা না হয় তাহলে সে কখনোই ইন্ডিভিজুয়াল ইউনিক ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারবে না। এই আমরা কি বুঝতে পারছি? জি স্যার। কারো কোনো কোশ্চেন রয়েছে কি? না স্যার। তাহলে আপাতত এইটুকু আমরা বুঝতে পেরেছি। তো যেটা আমি বলছিলাম, তো কন্ট্রোল ইউনিটটার কাজ হচ্ছে ওই যে 1 2 3 নম্বর লাইনের কোন লাইনটা অ্যাক্টিভেট করবে, কন্ট্রোল ইউনিট হিসেব করে দেখছে আমার কাছে এই মুহূর্তে যে ইনস্ট্রাকশনটা আসছে সেটা কি করতে বলছে, সেই যা করতে বলবে সেই অনুসারে সে অন্যান্য অংশে সিগন্যাল পাঠিয়ে দেবে। কি বলছে? কন্ট্রোল ইউনিট ইন্টারপ্রেটিং ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি এন্ড এক্সিকিউটিং। আশা করি এই লাইনটা এখন মোটামুটি বুঝতে পেরেছি। এটা ভন নিউম্যান মেশিনের কনসেপ্ট ছিল, যেখানে আমাদের ইনস্ট্রাকশন এবং ডাটা মেমোরির মধ্যে জমা থাকা যেত এবং কন্ট্রোল ইউনিট সেই মেমোরি থেকে ইনস্ট্রাকশন গুলি ফিচ করে নিয়ে আসতো এবং সেটা পড়ে নির্দেশনা প্রোভাইড করতো। ইনপুট আউটপুট ইকুইপমেন্টস অপারেটেড বাই কন্ট্রোল ইউনিট। নিশ্চয়ই আমি কোন ইউনিট থেকে কোন ইনপুট অংশ থেকে ইনপুট রিসিভ করব, আমার সাথে তো অনেক ইনপুট ইউনিট রয়েছে। আমরা হিউম্যান বিং এর সাথে সবসময় কম্পিউটারটাকে তুলনা করি, বুঝতে পারছো? হিউম্যান বিং এর যে সমস্ত সেন্সিং অর্গান রয়েছে
সেই সেন্সিং অর্গানটা যদি তোমার ব্রেন ঠিকমতো অ্যাক্টিভেট না করতে পারে, তাহলে কি তুমি সেই সেন্সিং অর্গানের সেন্সটা ঠিকমতো রিড করতে পারবে? নিশ্চয়ই পারবে না। ইভেন সেন্সিং অর্গানের মধ্যে বিভিন্ন পোর্শনের আবার সেন্স ডিফারেন্ট। সে ফর এক্সাম্পল, আমরা যদি আমাদের টাং এর কথা বলি, জিহ্বার কথা বলি, জিহ্বার কিন্তু সব অংশ একসাথে টেস্ট নেয় না। যারা আমরা মানে জিওলজি পড়েছি তাদের নিশ্চয়ই এটা জানার কথা, জিহ্বার কোন কোন অংশ মানে সল্ট, মানে তারপরে সুইট, তারপরে সর, এগুলি টেস্ট করতে পারে। এরপরে দেখো এখানে ভন নিউম্যান মেশিন, সে মানে এটা আসলে যেটা করেছে, তাদের একটা প্রজেক্ট ছিল, সে প্রজেক্টের মধ্যে তারা আইএস নামক একটা কম্পিউটার প্রোভাইড করেছে। এটা কিন্তু নামটা হচ্ছে প্রিন্সটন ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ, ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ, আইএস। এইটার অ্যাব্রিভিয়েটেড ফর্ম আইএস, যার মানে আমরা এখন এটা থেকে জানলাম যে ভন নিউম্যান যে কম্পিউটারটা ডেভেলপ করেছে তার নাম আইএস কম্পিউটার। মানে আইএস কম্পিউটারটা ডেভেলপ হয়েছে ভন নিউম্যান কনসেপ্টের উপর ভিত্তি করে। এটা শেষ হয় 1952 তে। এটা হচ্ছে ভন নিউম্যানের আর্কিটেকচার। দেখো এই ব্লক ডায়াগ্রামে থেকে আমরা যেটা দেখছি, মেইন মেমোরির সাথে অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট। এই কন্ট্রোল ইউনিটের মাধ্যমে মেমোরি, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এদেরকে আমরা কন্ট্রোল করব। ঠিক আছে? কন্ট্রোল করে এখান থেকে আমরা এক্সিকিউশনটা নিয়ন্ত্রণ করব, যে কার পরে কে কাজ করবে। এখন এক্সিকিউশন ইউনিটকে কন্ট্রোল ইউনিট যে নির্দেশনা প্রোভাইড করবে, সেই অনুসারে সে মেমোরি থেকে ডাটা নিতে পারে অথবা ইনপুট আউটপুট থেকে ডাটা নিয়ে এক্সিকিউশন করতে পারে। এক্সিকিউশন করে সে রিপোর্ট কাকে দিবে? কন্ট্রোল ইউনিটকে। কন্ট্রোল ইউনিট যদি আবার বলে যে না, তুমি এই রেজাল্ট যেটা হয়েছে সেই রেজাল্টটা মেমোরিতে অথবা ইনপুট আউটপুটে যেখানে পাঠানোর নির্দেশনা কন্ট্রোল ইউনিট প্রোভাইড করবে, সেই অনুসারে এএলইউ সেখানে পাঠিয়ে দেবে। এখন কোশ্চেন হচ্ছে, কন্ট্রোল ইউনিটের সাথে এই মেইন মেমোরির এই লিংকেজটা কেন দেখানো হয়েছে? অনলি ফর পিছনের ইনস্ট্রাকশন যেটা জমা ছিল সেটাকে রিট্রাইভ করার জন্য। আইএস এর ডিটেইলস এখানে রয়েছে। আইএস এর দেখো এখানে আইএস কম্পিউটারে 40 বিটের ওয়ার্ড থাকে। আচ্ছা, ওয়ার্ড কাকে বলবো বলো তো? কেউ একজন বলো। 16 বিটের যেটা। হ্যাঁ, আমি এটাই জানতাম, যে আমিও তোমাদের মতো 16 বিটে একটা ওয়ার্ড এটাই জানতাম ছাত্র অবস্থায়। কিন্তু এখন আমি তোমাদেরকে একটা ভিন্ন মাত্রার কনসেপ্ট প্রোভাইড করব, যে কনসেপ্টটা একটু মনে রাখার চেষ্টা করবা। ওয়ার্ড এর বেসিক্যালি কোনো ইউনিভার্সাল ডেফিনেশন নেই। তবে তুমি যদি কখনো কোথাও প্রশ্নের সম্মুখীন হও, তাহলে প্রথমে বলবা যে 16 বিট ইকুয়াল টু 1 ওয়ার্ড, বাট দেয়ার ইজ এ ডিফারেন্ট ওয়ার্ড ডেফিনেশন। সেটা কি? ইউনিভার্সালি ওয়ার্ডের কোনো ইউনিক ডেফিনেশন নেই। ওয়ার্ড মূলত হচ্ছে একটা নির্দিষ্ট কম্পিউটারের উপর বেস করে সেই কম্পিউটারের ওয়ার্ড কনসেপ্ট আসে। কিরকম? যদি কোনো একটা নির্দিষ্ট কম্পিউটারকে বিবেচনা করার পর তাকে অবজার্ভ করে দেখি, সে একসাথে তার ইনস্ট্রাকশন, তার ডাটা স্টোরেজ, এভরিথিং যে কতগুলি বিট নিয়ে করবে, সেই কম্পিউটারের বিপরীতে ওয়ার্ডের ডেফিনেশন সেইটা হবে। যদি কোনো কম্পিউটার 12 বিটের ইনস্ট্রাকশন নিয়ে কাজ করে, ইনস্ট্রাকশন সাইজ যদি 12 বিট হয়, তাহলে তার ওয়ার্ড ডেফিনেশন হবে 12 বিট। যদি কোনো কম্পিউটার 64 বিট ইনস্ট্রাকশন নিয়ে কাজ করে, ডাটা নিয়ে কাজ করে, তাহলে তার রেসপেক্টিভ ওয়ার্ড ডেফিনেশন হবে 64 বিট। ঠিক একইভাবে আইএস কম্পিউটারের ক্ষেত্রে ওয়ার্ডের ডেফিনেশন হচ্ছে 40 বিটস। কারণ এই আইএস কম্পিউটারের মধ্যে যত ইনস্ট্রাকশন ছিল বা যত ডাটা সে ম্যানিপুলেট করতো, তার প্রত্যেকের সাইজ ছিল 40 বিটস। এই জন্য এই কম্পিউটারের বিপরীতের ওয়ার্ড ডেফিনেশন হবে 40 বিট। এখানে সে 1000 ওয়ার্ড, যার প্রত্যেকটা 40 বিট করে। এই ক্রস চিহ্ন সংখ্যা, এটার ব্যাখ্যাটা আমরা বুঝতে পেরেছি আইএস কম্পিউটারের ডিটেইলসে। 1000 ইনটু 40 বিটস ওয়ার্ড মানে হচ্ছে এই কম্পিউটারের মধ্যে 1000 ওয়ার্ড আছে, যার প্রত্যেকটার সাইজ 40 বিট। ক্লিয়ার সবাই? হ্যালো এভরিবডি। জি স্যার। এখন এরা প্রত্যেকই বাইনারি নাম্বার জমা করবে। এখন এখানে দেখো এই 40 বিটের ওয়ার্ডকে তারা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফাইন করেছে। সেটা হচ্ছে, এখানে আমরা একটু দেখি,
এখানে এই ওয়ার্ডটা এভাবে এক্সপ্লেন করা হয়েছে। যখন তারা কোনো ডাটাকে জমা রাখার চিন্তা করেছে তখন অ্যাজ এ হোল 40 বিটসকেই তারা ব্যবহার করেছে, এবং এখানে কিন্তু একটা সাইন বিট থাকবে, আর রিমেইনিং 39 বিটস সে নাম্বার বা ডাটা স্টোর করার জন্য, মানে ডাটা রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করবে। বাট আমরা যখন ওই যে খাসির মাংস না মুরগির মাংস না পোলাও সেইগুলি ডিফাইন করার মধ্যে আমরা যখন যাব, প্লিজ অ্যাটেনশন, তো এখন এখানে আমরা যেটা সেই ব্যাখ্যাটা দেব, কম্পিউটারের ক্ষেত্রে সেই ব্যাখ্যাটা কিভাবে বোঝা যাবে। 40 বিটের ওয়ার্ডটাকে আইএস কম্পিউটারে দুইটা পোর্শনে ভাগ করেছে, 20 বিট 20 বিট। তো 20 বিট এই 40 বিটকে তারা একটা ওয়ার্ড ধরেছে। এখন এই 40 বিটের মধ্যে তারা দুইটা ইনস্ট্রাকশন ঢুকাইছে, দুইটা ইনস্ট্রাকশন এর মধ্যে সেট করা যাবে। তো এই ইনস্ট্রাকশন ওয়ার্ডের মধ্যে লেফট ইনস্ট্রাকশন একটা, রাইট ইনস্ট্রাকশন রয়েছে। লেফট ইনস্ট্রাকশনের সাইজ 20 বিটস, রাইট ইনস্ট্রাকশনের সাইজ 20 বিটস। তো এখানে দেখো এই 20 বিটস কে যদি আমি স্ক্যান করি তাহলে দেখতে পাবো 0 to 7, মানে এই 8টা বিট রয়েছে অপকোড। নিশ্চয়ই অপকোড শব্দটা আগে তোমরা মাইক্রোপ্রসেসরে শুনেছো। অপারেশনাল কোড, অপারেশনাল কোড মানে হচ্ছে যে তুমি কম্পিউটারটাকে কি নির্দেশনা দিচ্ছ। দ্যাট মিন্স তুমি কম্পিউটারের মধ্যে যে ওই ক্ষুদ্র ক্ষুদ্র ফাংশনাল মডিউল ছিল বা মডিউল রয়েছে, সেই মডিউলগুলির মধ্যে কোন মডিউলটাকে অ্যাক্টিভেট করতে চাচ্ছ, সেই অ্যাক্টিভেট করার জন্য টার্গেট ফিক্স করার জন্য এই অপকোডটা আছে। এখানে যদি সবগুলি মানে 8টা বিটের মধ্যে 7টা 0 একটা 1 হয় তখন 1 নম্বর মডিউল অন হবে। যদি 7টা বিটের মধ্যে 7 নম্বর মানে এটাকে শুরুর মানে শেষের দিকে যদি আমরা 10 করে দেই তাহলে 2 নম্বর মডিউল অ্যাক্টিভেট হবে। যদি এখানে সবগুলি কি 1 করি তাহলে 256 নম্বর মডিউলটা অ্যাক্টিভেট হবে। তাহলে আমরা একটা জিনিস এখানে বুঝতে পারছি, যদি 8 বিট নিয়ে এক একটা অপকোড তৈরি করি তাহলে নাম্বার অফ ডিফারেন্ট ইনস্ট্রাকশন এক্সিকিউশন কতগুলি হতে পারে, 256 সংখ্যক ইনস্ট্রাকশন এক্সিকিউশন হতে পারে। যার মানে আমি এইখানের এই প্রসেসরটা দিয়ে সব মিলিয়ে কতগুলি ডিফারেন্ট ফাংশনাল মডিউল অ্যাক্টিভেট করতে পারবো, 256টা। যার মানে আমরা এখানে যদি আমি সেই রান্নার কনসেপ্টের কথা চিন্তা করি তাহলে সেই কিচেন ব্ল্যাক বক্সটার মধ্যে যদি এইরকম 8টা সিগন্যালের ইনস্ট্রাকশন প্রোভাইড করতে পারি তাহলে টোটাল কত প্রকারের রান্না এই ব্ল্যাক বক্স থেকে বের হবে, 256 প্রকারের ভিন্ন ভিন্ন রকমের রান্না বের হবে। বুঝতে পারলাম? এভরিবডি ক্লিয়ার? অপকোড টু ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? আমি যে ইনস্ট্রাকশন স্যার আরেকবার একটু বুঝাইলে ভালো হতো। ওকে, আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে, আচ্ছা আমরা কি পিছনের এই কিচেনের এক্সাম্পলটা বুঝতে পেরেছি? জি স্যার। 1 নম্বর অন করলে খাসির মাংস, 2 নম্বর অন করলে মুরগির মাংস, 3 নম্বর অন করলে পোলাও। জি স্যার, ওটা বুঝতে পারছি। ওকে, ওটা যদি বুঝতে পারি তাহলে ওখানে আমি আরেকটা এক্সাম্পলের কথা বলছিলাম যে মাইক্রোপ্রসেসরটা হচ্ছে এরকম একটা কিচেন লাইক ব্ল্যাক বক্স, যার মধ্যে আমরা ইনপুট প্রোভাইড করব এবং কন্ট্রোল সিগন্যাল দিয়ে সেই মাইক্রোপ্রসেসরের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র যে মডিউল আছে, আমাদের কাছে অ্যাজ এ হোল একটা বাক্স মনে হলেও তার মধ্যে আলাদা আলাদা ফাংশনাল ইউনিট থাকবে। সেই প্রত্যেকটা ফাংশনাল ইউনিটের অ্যাক্টিভিটি ডিফারেন্ট, এবং সেই ফাংশনাল ইউনিটকে যদি আমি নির্দিষ্টভাবে অ্যাক্টিভেট করতে পারি তাহলে সেই নির্দিষ্ট কাজটা পাবো। তো এই জন্য সেই নির্দিষ্ট ফাংশনাল ইউনিটকে অ্যাক্টিভেট করার জন্য এই অপকোডের প্রয়োজন, যে অপকোডের মধ্য দিয়ে আমরা প্রসেসরের ব্ল্যাক বক্স টাইপের ভিতরে যে মডিউল আছে, ক্ষুদ্র ক্ষুদ্র ফাংশনাল মডিউল, সেগুলিকে অ্যাক্টিভেট করব। এখানে এই জন্য বললাম সবগুলি যদি 0 হয় তাহলে ব্ল্যাক বক্স প্রসেসরের মধ্যে 0 নম্বর মডিউলটা যা কাজ, ধরে নাও 0 নম্বরে এডিশন হবে, সেই এডিশন মডিউলটা অ্যাক্টিভেট হবে। যদি আমি 1 নম্বর মডিউলকে অ্যাক্টিভেট করতে চাই, দ্যাট মিন্স বিয়োগ, যার মানে সবগুলি 0 হবে, সর্বশেষেরটা 1 হবে, 8 নম্বর পজিশনেরটা। তো সেক্ষেত্রে 8 নম্বর পজিশনেরটা 1 হলে আমার 1 নম্বর মডিউল, দ্যাট মিন্স বিয়োগটা অ্যাক্টিভেট হবে। আবার যদি 256 নম্বর মডিউল আছে মাল্টিপ্লিকেশন, তাহলে সবগুলি 1 করে দাও, এখানে এই জায়গাটায় সবগুলি 1 1 to 8 সবগুলি পজিশনে, মানে 0 to 7 যদি বলো
এখানে কিন্তু তোমরা গোলাই ফেলো না, মাঝে মধ্যে আমিও গোলাই ফেলি, তোমরা এটা কনফিউজড হয়ে যাবে। এখানে 8টা বিট থাকবে, সেটা 0 to 7 বললেও ওকে, 1 to 8 বললেও ওকে। আবার যদি এখানে 1 to 40 বলো ওকে, 0 to 39 বললেও ওকে। কিন্তু কম্পিউটারের মানে আমরা যখন কম্পিউটারের কনসেপ্ট আকারে বুঝবো তখন কিন্তু এখানে 0 to 39 বলতে হবে, কারণ কম্পিউটারের পজিশনিংটা মানে বিটের পজিশনিংটা 0 থেকে স্টার্ট হবে। ওকে, আমরা একটু বুঝতে পেরেছি আশা করছি। তো মাল্টিপ্লিকেশন করার জন্য সবগুলি 1 করে দিলে সেখানে আমরা 256 নম্বর যে ফাংশনাল মডিউল যা মাল্টিপ্লিকেশনের জন্য রেসপন্সিবল সেটা অ্যাক্টিভেট হবে। আশা করি অপকোডটা বুঝতে পেরেছি। যার মানে 8 বিটের অপকোড বিশিষ্ট কোন কম্পিউটার কতগুলি ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারবে? 256 প্রকারের ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারবে। যার মানে যে প্রস্তুতকারী কোম্পানি এই ধরনের কম্পিউটার তৈরি করে মার্কেটে ছাড়বে তাদেরকে অবশ্যই এইরকম ভিন্ন ভিন্ন ইনস্ট্রাকশন 0-1 এর কম্বিনেশন দিয়ে সিগন্যাল বানিয়ে তাদেরকে মার্কেটে বলে দিতে হবে যে আমার কম্পিউটার কিন্তু এই ফাংশনাল মডিউল নিয়ে মার্কেটে এসেছে। তোমরা কাজটা করাতে চাইলে, পোলাও রান্না করাতে চাইলে এই সিগন্যাল দিতে হবে, খাসির মাংস রান্না করাতে চাইলে এই সিগন্যাল দিতে হবে। এই আমরা কি বুঝতে পারছি? জি স্যার। হ্যালো, জি স্যার। বুঝতে না পারলে তো কোশ্চেন করতে হবে না, তো ঝামেলা আছে। যার মানে আমি যে যদি 16 বিটের একটা কম্পিউটারের কথা চিন্তা করি যা আগে ছিল, বর্তমানে তোমাদের হাতে সব 64 বিট বা 32 বিটের কম্পিউটার, তাহলে 16 বিটের একটা কম্পিউটার টোটাল কতগুলি ইনস্ট্রাকশন এক্সিকিউট করার ক্ষমতা রাখে? যদি ক্ষমতা রাখার মানে এই না যে সে 2 to the power 16 টাইপের ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারবে। আমি কি বললাম বুঝতে পারছি? কারণ তার মধ্যে যদি আমি সেই ফাংশনালিটি আমি না সেট করে দিই তাহলে তো সেখানে দিলেও কোনো লাভ নেই। প্রসেসর প্রস্তুতকারী কোম্পানি সেই মডিউলগুলি ওর মধ্যে সেট করে দিবে, তারপরে সে কাজ করবে। আচ্ছা, মানুষের ফাংশনালিটির মধ্যে সৃষ্টিকর্তা কি ওড়ার ক্ষমতা দিয়েছে, মানে ফ্লাই করার? দেয়নি। আছে। এখন যদি কোনো মানুষকে কেউ নির্দেশ দেয় বাইরে থেকে যে জাস্ট ফ্লাই, কারণ মানুষও জীব, প্রাণ আছে, পাখিও জীব, তারও প্রাণ আছে। তার মানে সৃষ্টিকর্তা আমার মধ্যে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি যে গড, সে আমার মধ্যে ফ্লাইং করার ক্যাপাবিলিটি দেয়, যার মানে আমি উঠতে পারবো। কিন্তু পাখির মধ্যে দিয়েছে, সে পাখি পারবে। ঠিক একই ভাবে জীবন্ত প্রাণীর ক্ষেত্রে যেহেতু কিছু ক্যাপাবিলিটি আছে, এখন ওই বিট লেভেল যদি কম্পিউটারের 2 to the power 64 মানে অপকোড তৈরি করিও, কিন্তু সে যে টোটাল 2 to the power ভিন্ন ভিন্ন, যে স্যার আমার মনে হয়েছে আমি একটা অপকোড ইচ্ছে মতো 0-1 এর কম্বিনেশন দিয়ে 64টা বানায় দেব, ওর মধ্যে কি পারে বা না পারে। তাহলে দেখবো যদি ওই প্রস্তুতকারী কোম্পানি সেই অ্যাক্টিভিটিটা তার প্রসেসরের মধ্যে না দিয়ে থাকে, আমি ইনস্ট্রাকশন প্রোভাইড করলেও সেটা হবে না। আচ্ছা, আমরা অনেক গল্প করব, এই যে গল্পটা এখন করতে চাচ্ছি, তোমরা যে সি লেখো, জাভা লেখো, যে স্যার আপনি এত গল্প করছেন, আমরা তো সি লিখি আমাদের কম্পিউটারের স্ক্রিনে, তাই না? জাভায় কোড লিখি, আমাদের সি শার্পে কোড লিখি, এইচটিএমএল এ কোড লিখি। কই আপনি যে প্রস্তুতকারী কোম্পানি বলে এতক্ষণ বলছেন সেই শুরু থেকেই বলে আসছেন, কই আমরা তো সেই প্রস্তুতকারী কোম্পানির সেই ম্যানুয়াল বা সেই ইনস্ট্রাকশন সেট দেখে কাজগুলি করছি না, তাহলে আমাদেরটা কেমনে হচ্ছে? এটা কি তোমাদের মাথায় কখনো কোশ্চেন এসেছে? হ্যালো এভরিবডি, হ্যালো। জি স্যার। আমি মাঝখানে তোমাদের রেসপন্স না পেলে, আমি তো মোবাইল ডাটা থেকে কাজ করছি, মাঝখানে রেসপন্স না পেলে তো বুঝোই তো ঝামেলা হয়ে যায়। তাহলে এখানে তোমাদের কাছে কোনো ব্যাখ্যা আছে যে কিভাবে এই প্রস্তুতকারী কোম্পানির দেওয়া তার প্রসেসরের যোগ্যতা অনুসারে আমাদের সি প্রোগ্রামটা রান হচ্ছে অথবা জাভা প্রোগ্রামটা রান হচ্ছে? কারোর কাছে কোনো ব্যাখ্যা আছে প্লিজ? আমার অপারেটিং সিস্টেমের সাথে একটা ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, যেটার মাধ্যমে সে অপারেটিং সিস্টেমের সাথে যোগাযোগ করে এবং অপারেটিং সিস্টেমকে সে বোঝায় সি এর না, অপারেটিং সিস্টেম বাবা, অপারেটিং সিস্টেমে কিন্তু একটা প্রোগ্রাম, অপারেটিং সিস্টেম রান করার জন্য ওই প্রস্তুতকারী কোম্পানির ইনস্ট্রাকশন যেগুলি দেওয়া আছে তার সাথে অ্যাডজাস্ট হতে হবে, কারণ অপারেটিং সিস্টেম তো একটা প্রোগ্রাম। বুঝতে পারছি? এটা আমি তোমাদের সাথে টোটালটাই আলোচনা করছি হার্ডওয়্যারের, যে আমি যে ডিভাইসটা মার্কেট থেকে নিয়ে আসলাম, যে প্রসেসর, সেই প্রসেসরটাকে ব্যবহার করে কম্পিউটারটা তৈরি করা হয়েছে, সেই কম্পিউটারটা তৈরি করার পরে তার মধ্যে অপারেটিং সিস্টেম দিলাম। যেমন মানে অপারেটিং সিস্টেম দেওয়ার জন্য তাকে তো ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে হবে।
জি স্যার। বুঝতে পারছি? জি স্যার। এখন ব্যাখ্যাটা আমি তোমাকে বলছি। আমরা কম্পিউটারটাকে টপ লেভেল ভিউ থেকে দেখছি। সিটা বলি, তারপরে তোমরা অন্যটা বুঝবা। সি ল্যাঙ্গুয়েজে যে ইনস্ট্রাকশন গুলি আমরা লিখি মেইন থেকে শুরু করে ব্র্যাকেটেড দিয়ে, বা জাভায় যদি আমরা এই প্যাকেজ ইম্পোর্ট করে তারপরে একটা ক্লাস ডিফাইন করে তারপরে আমরা যা করি না কেন, এইটা করার পরে আমরা প্রোগ্রামটাকে কম্পাইল করতে হয়, তারপরে রান করতে হয়। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। প্রোগ্রামটাকে কম্পাইল করে তারপর রান করতে হয়। প্রোগ্রামটা কম্পাইল করার পর এর মধ্যে যে কম্পাইলারটা থাকে সেটা হচ্ছে দোভাষী আকারে কাজ করে। যার মানে তুমি যে ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজে টেক্সট গুলি লিখলা, সেটাকে রিসিভ করে সে কি করবে, 01 এ কনভার্ট করবে। 01 এ কনভার্ট করার পরে তারপরে তুমি যখন রান করবা, রান করার সময় সে তোমাকে রান করে আউটপুট দেখাবে। এই হচ্ছে আমার প্রোগ্রাম এক্সিকিউশন করার একটা প্রক্রিয়া। এখন আসি ভিতরের কথা। তুমি যখন কম্পাইল করলা, কম্পাইল করার পর তুমি একটা উল্টাপাল্টা টেক্সট লিখে কম্পাইল করতে গেলে কম্পাইলার বলবে যে না, আমি যে কম্পাইলার আছি আমার কাছে আপনি যে টেক্সটটা লিখছেন তার কোনো স্পেসিফিক ব্যাখ্যা নেই, সো আপনি এটাকে সংশোধন করুন। তোমাকে এরর দেখাবে, তোমাকে আর রান মানে কম্পাইল করতে দিবে না। বেশ ভালো কথা, কম্পাইলার তোমাকে রান মানে কম্পাইল করতে দিল, তুমি সব শুদ্ধ লিখেছো, কোথাও কোনো উল্টাপাল্টা টেক্সট লেখনি, কোনো সিনট্যাক্স এরর করনি, তোমাকে কম্পাইলার রান করতে দিল। কম্পাইলার রান করলো, রান করার পরে মানে কম্পাইলার কম্পাইল করলো, এরপর যখন তুমি রান কমান্ডটা দিবা, তখন যে ওই 01 এ কনভার্ট করা কোডটুকু সেইটা সে মেশিনের কাছে পাঠিয়ে দেবে, মানে প্রসেসরের কাছে পাঠিয়ে দেবে। প্রসেসরের কাছে পাঠানোর পরে প্রসেসর চেক করে দেখবে তার হার্ডওয়্যার সার্কিটারি যে সমস্ত 01 এর কম্বিনেশন এই মুহূর্তে পাচ্ছে সেইটা সে ক্যাপাবল কিনা এক্সিকিউট করার। যদি সেখানে সে সেটা ক্যাপাবল না হয়, তখন তোমাকে এরর দেখাবে যে না, এটা রান হচ্ছে না, বা প্রবলেম হচ্ছে, বা ওই উল্টাপাল্টা হচ্ছে। তোমরা কখনো সি প্রোগ্রামে 0 দিয়ে কোনো কিছু ভাগ করে দেখেছো? জি স্যার। তখন একটা কি আসে, একটা মেসেজ আসে। বাট 0 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করলে একটা রেজাল্ট আসে। তো বিষয়টা হচ্ছে এই যে একটা ভিন্ন প্রকৃতি বা একটু স্রোতের বিপরীতের রেজাল্টটা আমাকে প্রসেসর থেকে আসলো, তার আগে কম্পাইলার এরর দেখা। এখন তুমি নিশ্চয়ই খেয়াল করে থাকবে যে এক একটা নির্দিষ্ট কম্পিউটারের স্টাইল অনুসারে সেখানে কিছু সফটওয়্যার ইনস্টল করার যোগ্যতা বলে দেয়া থাকে। তুমি গতকালকের ক্লাসে বলছিলাম তুমি একটা 32 বিটের মেশিনে 64 বিট অপারেটিং সিস্টেম দিতে পারছো না, কারণ কি 64 বিট মেশিন মানে 64 বিট অপারেটিং সিস্টেম, তার মধ্যে ইনস্ট্রাকশন গুলি সব 64 বিটের লেখা। যখনই তুমি ওখানে ঢুকিয়ে ওটা দিতে চাইবে, তার করসপন্ডিং যে সিগন্যাল তৈরি হবে, এই অপকোড, যে অপারেটিং সিস্টেমের যে ইনস্ট্রাকশন গুলি থেকে যে অপকোড গুলি বেরোয় আসছে সেগুলি তো সব 64 বিটের। সেই 64 বিট তো তোমার 32 বিট মেশিন রিড করতে পারবে না, পড়তে পারবে না, তার কাছে সেই 64 বিটের ব্যাখ্যা নেই। সুতরাং সে বলবে সরি, আমি এটা পারছি না, আপনি যা দিচ্ছেন এগুলি আমার মাথার বাইরে চলে যাচ্ছে। আচ্ছা না, এরকম কিছু প্রত্যেকটা সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট থাকে না, যে র‍্যাম লাগবে এত, অপারেটিং সিস্টেম এটা লাগবে। হ্যালো, জি স্যার, থাকে। জি স্যার থাকে। এখন এইগুলি হচ্ছে মূল কথা, যে আমরা যে প্রস্তুতকারী কোম্পানি মার্কেটে ছেড়েছে সেই প্রস্তুতকারী কোম্পানির গিভেন ইনস্ট্রাকশন অনুসারে আমরা সফটওয়্যার বলো প্রোগ্রাম বলো রান করতে পারি। তোমরা কয়েকটা প্রসেসর প্রস্তুতকারী কোম্পানির নাম বলতে পারো? ইন্টেল, জি স্যার, ইন্টেল, এএমডি। ইন্টেল, এএমডি, অ্যাপেলও আগে প্রসেসর বানাতো, মাঝখানে ইন্টেলকে নিয়েছে, আবার নাকি অ্যাপেল নিজে বানাবে। এরপরে ইসের ওই মোবাইলের যে অপারেটিং সিস্টেম সরি প্রসেসর, তার জন্য ভিন্ন ভিন্ন ব্র্যান্ড আছে। কয়েকটা ব্র্যান্ডের নাম বলো তো। স্যার কোয়ালকম, স্যার মোবাইলের জন্য স্ন্যাপড্রাগনের। কোয়ালকম। জাস্ট এরকম কিছু বিষয় আছে যে এখন আমি একটা সফটওয়্যার নিয়ে আসলাম, সফটওয়্যারটা এএমডি প্রসেসর ব্যাখ্যা করতে পারছে, ইন্টেল ব্যাখ্যা করতে পারছে না, তাহলে আমি সেই সফটওয়্যারটা ইন্টেলের প্রসেসর ইনস্টল করতে পারবো না। আমার কথা কি বোঝা গেছে? ইনফ্যাক্ট বর্তমানে
সব প্রসেসর প্রস্তুতকারী কোম্পানির মধ্যে এই ইনস্ট্রাকশন সেটের একটা সিমিলারিটি থাকে বা আছে। এই জন্য থাকে কারণ ওয়ার্ল্ড ওয়াইড এই বিজনেসটা সবাইকেই সাপোর্ট করার জন্য। যদি তুমি এএমডি কে বাদ দিয়ে একটা অপারেটিং সিস্টেম তৈরি করো, তাহলে ওই অপারেটিং সিস্টেম তো এএমডি ব্যবহারকারী মানে যারা ব্যবহার করে তারা তো ওই অপারেটিং সিস্টেম ইনস্টল দিতে পারবে, তাই না? তো এই জন্য কিছু বিষয় থাকে যার স্পেসিফিকেশন প্রিরিকুইজিট থাকে, যেখানে মূল ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যদি আমি আগে থাকতে প্রসেসরকে দিয়ে দিতে পারি তাহলে আমি সেটা দিয়ে কাজ করাতে পারি। ওকে, আমরা এখন এখানে নেক্সট আসি। অপকোডের বিষয়টা গেল, এরপর আসে অ্যাড্রেস। অ্যাড্রেস বলতে এই অপকোড যেখানকার ডাটা নিয়ে কাজ করবে তার ঠিকানাও বলে দিতে হবে। সেটা মেমোরির কোনো ঠিকানা হতে পারে অথবা ইনপুট আউটপুটের কোনো ঠিকানা হতে পারে। আমার সাথে কম্পিউটারটা আছে সেখানে অনেকগুলি ইনপুট আউটপুট ডিভাইস অ্যাটাচ আছে, তার মধ্যে র্যাম আছে 4GB, 8GB, 16GB। তো এখানে আমি যে ঠিকানাটা উল্লেখ করে দেবো, এখানে 12 বিট আছে। সেই 12 বিট যে 01 এর কম্বিনেশন দিয়ে যে নির্দিষ্ট অ্যাড্রেসটা ডিফাইন করে দিবে, আমার অপকোড সেই নির্দিষ্ট অ্যাড্রেসের ঠিকানার ভ্যালুকে নিয়েই কাজ করবে। এটা হলো এর মূল প্রপার্টিস। ঠিক একইভাবে এই অপকোড এই ঠিকানার ভ্যালু নিয়ে কাজ করবে। আমরা কি একটু বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। এখানে এই আইএস কম্পিউটারে, এখন কম্পিউটার প্রসেসরের মধ্যে কাজ করার জন্য ভিতরে ঢুকবো। ভিতরে কোন কোন বিষয়গুলি এই এক্সিকিউশন করার ক্ষেত্রে হেল্প করে: মেমরি বাফার রেজিস্টার, মেমরি অ্যাড্রেস রেজিস্টার, ইনস্ট্রাকশন বাফার রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, অ্যাকুমুলেটর এবং মাল্টিপ্লাই কোয়েশন্ট। আমরা এই পর্যন্ত আজকে ক্লাস শেষ করব, কারণ আমরা নেক্সট ক্লাসে এইটার উপর ভিত্তি করে এই স্ট্রাকচারটা একটু ভালো করে দেখাতে হবে। এই জন্য আমরা আগামীকালকে এই ক্লাসটা করব, ঠিক আছে? এই চিত্রটা বোঝার জন্য আরো একটু বেশি সময় লাগে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আজকের ক্লাসে কারো কোনো কোশ্চেন রয়েছে? হ্যালো এভরিবডি। না স্যার। তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। স্যার, হ্যাঁ এই বলো। রেকর্ডিংটা যদি গুগল ড্রাইভে আপনি দিয়ে দেন তাহলে আমার মনে হয় ভালো হ্যাঁ, তাহলে গুগল ড্রাইভে দেওয়ার পরই তোমরা জি। ডাউনলোড করে নিও, ঠিক আছে? আমি ইউটিউবে দিতে চেয়েছিলাম, বুঝছো, সেটা হয়নি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, এটা কি বের করলাম? কালকে তোমাদের অ্যাটেন্ডেন্স দিছিলাম না, তো সেটা গেল কই? এটা কি তোমাদের অ্যাটেন্ডেন্স ছিল? জি স্যার। কি ব্যাপার, ঘটনা কি তাহলে উল্টাপাল্টা হয়ে গেল না? সেভ করা হয়নি মনে হয়। সেভ তো করেছি, কিন্তু ঘটনাটা কি দাঁড়ালো দেখি তো। এবার ঝামেলা করতেছে। তো অন্য কোনো কোর্সে ভুলে হয়ে গেছে নাকি? না, সেটা তো হওয়ার কথা না। এটা তো অ্যাটেন্ডেন্স, এই তো তোমাদের অর্গানাইজেশন আর্কিটেকচার, এই তো গতকালকে। আজকে কয় তারিখ? তারিখ রেখে 2রা জুন। আজকে সেকেন্ড ক্লাস স্যার। ওকে, দিগন্ত, শুভেন্দু বোস, দিগন্ত আছো? জি স্যার। আরে বলবা তো, রেসপন্স করবে, রেডি থাকো, সময় কম না। ওকে, রাকিবুল ইসলাম, জি স্যার। রেসপন্স রোল কল, রোল নাম্বার 4। জি স্যার। 8, 9, আসি স্যার। 11, 12, 13, জি স্যার। 16, 17। স্যার 16 স্যার জি 16। এজেন্ট বললেই হবে, 17 জি স্যার বলতে অনেক সময় লাগে। এজেন্ট বলবা এবং আগে থাকতে সবাই মাইকগুলি আনমিউট করে রাখো। আমি তো জি স্যার। সিরিয়ালি ডেকে যাচ্ছি। 16 স্যার 16। 17। জি স্যার 17। আরে বাবা, আমি কি বললাম? প্রেজেন্ট বললেই তো হবে, জি স্যার 17 বলতে অনেক সময় লাগে। 18,
স্যার আমি একটু কথা বলবো স্যার, অনেকে এই নেটওয়ার্ক দিনের কারেন্ট নাই স্যার। জন্য স্যার মানে রেসপন্সটা আসতে লেট করে, তো সেক্ষেত্রে একজনেরটা আরেকজনেরটা চলে যেতে পারে আর কি। হ্যাঁ সেটা আমি পরে তো রিভিউ করবো বাবা। রিভিউ করার সময় তোমরা সবাই একটু লাইভ দেখবা, তাহলে সুবিধা হবে। আমরা 18 যদি আইডি বলি তাহলে হবে। স্যার 18 এর কারেন্ট চলে গেছে। ওকে ডান। 20 রুবায়েত Yes, sir. গতকালকে ক্লাসে ছিল না? আবিদ আহমেদ 24 Present, sir. Present, sir. জাহিদ হাসান Present, sir. 28 ইয়েস স্যার। 29 32 37 জি স্যার 39 জি স্যার। 40 Yes, sir. 41 প্রেজেন্ট স্যার 42 Present, sir. 43 44 Present, sir. 45 প্রেজেন্ট স্যার 46 47 48 49 50 51 52 53 Yes, sir. 56 প্রেজেন্ট 56 স্যার প্রেজেন্ট স্যার 57 ইয়েস স্যার 58 59 প্রেজেন্ট স্যার 60 Yes, sir. 61 62 63 ইয়েস স্যার 64 প্রেজেন্ট স্যার 65 স্যার 65 এরও কারেন্ট নাই স্যার। 66 জয়েন করছিল জি স্যার করছিল, ও বাসা গ্রামের দিকে তো স্যার, এজন্য। 66 67 প্রেজেন্ট স্যার 68 Yes, sir. 69 71 ইয়েস স্যার 16 18 ফয়সাল 39 54 Yes, sir. 56 Present, sir. 71 Present, sir. এখন আমরা ক্রস চেক করি, জাস্ট আমি স্লোলি আগাচ্ছি, দেখো যদি কেউ অ্যাবসেন্ট থেকে থাকে আমাকে রেসপন্স করো। 1639 1618 1766 62 61 58 52 51 48 47 46 32 29 12 11 8 স্যার 8 স্যার, স্যার 8। 8 ওকে 29 এর কারেন্ট চলে গেছে। 13, sir. 29 স্যার 9 আছে স্যার। ওকে 13 হ্যাঁ, স্যার 9 আছে স্যার। ওকে 9 তো আছে, দেখলা না এই যে বাহাউদ্দিন তাহা। হ্যাঁ স্যার। আর কি বলছিলে? স্যার 8। 20 তো দিলাম, দেখো তুমি দেখে কথা বলো বাবা। এই Sir, 44. আগে দেখো মোবাইলের স্ক্রিনটা দেখো, আমি যে স্ক্রিনটা দেখাচ্ছি সেখানে তোমার নামের বিপরীতে অ্যাবসেন্ট আছে কিনা। কিন্তু দেখা যাচ্ছে না। স্ক্রিনে দেখা যায় না, স্যার। তো সেটা তো আমাকে বলবা। দেখা যাচ্ছে না স্যার। তো সেটা তো আমাকে বলতে হবে না। হ্যাঁ হচ্ছে। জি স্যার তো সেটা আমাকে রেসপন্স না করলে আমি কিভাবে বুঝবো বাবা? এগুলি তো সব বুঝো না, সব বাতাসের ক্লাস। ফ্রিজ হয়ে গেছিল, বোঝা যাচ্ছিল না যে। হ্যাঁ এই বাতাসের ক্লাস তো বাতাসে বাতাসে গেলে হবে না, এগুলি তো ফিজিক্যালি নিয়ে আসতে হবে। এই দেখো হচ্ছে না? জি স্যার এখন হচ্ছে অ্যাবসেন্ট রয়েছে হাবিবুল মুরসালিন, আব্দুল আলিম, রাফিদ আল নাহিয়ান, আশরাফুল আলম, গ্রিন সরকার,
তানভীর আহমেদ, জুনায়েদ আল হাবিব, সামাউন পাঠান, তারপর সুকান্ত বারই। স্যার আমি আছি স্যার। স্যার সুকান্ত বারোই আসছে। হ্যাঁ 52 দিয়েছি। হ্যাঁ, বিশ্বজিৎ বিশ্বাস, অনিক সাহা, তাসনিম খাতুন, জামাতুল ইসলাম, ফয়সাল, দেওয়ান এমডি, শুভজিৎ রহমান শান্ত। ওকে, এই কয়জন অ্যাবসেন্ট? কোনো কোশ্চেন? নো স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ।